আমার হাতে যে টিউবটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ন্যাজাল এয়ারওয়ে টিউব। এই যে ইজিলি কিন্তু ঢুকে গেল, তাই না? এটা আমরা কেন দিয়ে রেখেছিলাম? হ্যাঁ, এই যে এখন তো আপনি নাক দিয়ে দম নিচ্ছেন, কোনো ক্লান্তি লাগছে? হ্যাঁ, না। স্বামী নাক ডাকছে, হ্যাঁ, স্ত্রী তার কাছে থাকছে না। ইভেন আমার ওয়াইফও মানে লজ্জা বলতে পারতো না, ও আনইজি ফিল করতো, আমি এটা বুঝতে পারি। তাই না? জি। আমার কাছে রোগীরা প্রায় বলে, স্যার আমি তো খাই কম, কিন্তু তারপর আমি মানে মোটা হচ্ছি তো হচ্ছি, আমি আসলে আমার ওয়েট কমছে না। কেন কমছে না? যাদের আমরা স্লিপ সার্জারি করে থাকি, বিশেষ করে যাদের স্লিপ সার্জারির পার্ট হিসেবে আমরা এডিনয়েডেক্টমি করে থাকি, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা এই টিউবটা হ্যাঁ, কমপক্ষে ১ মাসের জন্য আমরা পড়তে বলি। ঠিক আছে? এটার নাম হচ্ছে হ্যাঁ, ন্যাজাল এয়ারওয়ে টিউব। ঠিক আছে? সো ভিউয়ার্স, আমি একটা জিনিস নতুন করে দেখাই আপনাদেরকে। আমার হাতে যে টিউবটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ন্যাজাল এয়ারওয়ে টিউব। তো আমরা এই টিউবটি তাকে পড়তে বলেছি ১ মাসের জন্য। কেন পড়তে বলেছি এবং এটার সুবিধা কি সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। তবে তার আগে একটু ভাই আপনার কষ্টের দিনগুলোর কথা একটু স্মৃতিচারণ করেন যে আপনার কি, কি কষ্ট হইতো? আমার রাত্রে ঘুমাতে গেলে অনেক নাক ডাকা হতো। রাতে অনেকবার ঘুম ভাঙতো। হুম, রাতে প্রায় ৬-৭ বার ঘুম ভেঙে যেত। আচ্ছা। এই ০.৫ ঘন্টা ঘুমে আজকে আমি চাপড়া দিতাম। হ্যাঁ, হ্যাঁ। কোনো জায়গায় গেলেও আমি ওই মানুষের ইয়ে করতো, মানে নাক ডাকলে একটু আনইজি ফিল করতো যে কেন আসছে ওর নাক ডাকাও। হুম, সমস্যা আরকি। রুমমেটও অনেক কথা বলতো অনেক সময়। কোথাও যাইও না ইচ্ছাকৃতভাবে আমার নাক ডাকার কারণে। তাই? জি। অর্থাৎ অনেক হাঁপাইতাম। মানে কোনো একটু কাজ করলে অনেক হাঁপাই যেতাম। তাহলে নুরুন নবী ভাই যে কথাটি বললেন যে তিনি লজ্জায় আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া থেকেও তিনি বিরত থাকতেন। হুম? এইটা কিন্তু একটি কমন ঘটনা। আমার কাছে যে সমস্ত রোগীরা, বিশেষ করে যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে, এরকম নাক ডাকার সমস্যা রয়েছে, তারা বলে যে, "স্যার আমি তো এখন সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছি।" জি স্যার। কেন? আমি বন্ধুদের সাথে মিশি না, আমি আত্মীয়স্বজনের বাড়িতে যাই না, নতুন কোনো বাড়িতে যাই না। নিজের কাছে লজ্জা লাগে। ইভেন আমি এখন কোথাও ঘুরতেও যাই না। কারণ আমি জানি যে আমি যদি বাসে উঠি, ওই বাসের মধ্যে নাক ডাকা শুরু করব। তখন পাশের যাত্রীর ডিস্টার্ব হয়। জি স্যার। হ্যাঁ? অনেকে অনেকভাবে কথাও বলে, হ্যাঁ? অপমানজনক কথাবার্তা বলে। তখন নিজের লজ্জায় আসলে আমি এখন সব জায়গা যাওয়া থেকে বিরত থাকছি। ইভেন আমার ওয়াইফও মানে লজ্জা বলতে পারতো না, ও আনইজি ফিল করতো, আমি এটা বুঝতে পারি। তাই না? জি। ও লজ্জা আমাকে সম্মান দেখিয়ে কিছু বলতো না। এক্সাক্টলি। উনারও ঘুমের সমস্যা হতো। দেখুন, বহির্বিশ্বে কিন্তু যে এই স্নোরিং রিলেটেড ডিভোর্সও আছে। অর্থাৎ স্বামী নাক ডাকছে, হ্যাঁ? স্ত্রী তার কাছে থাকছে না। সেপারেশন হয়ে যাচ্ছে। জি হ্যাঁ? স্যার। এমন একটা পর্যায়ে যে যখন সেপারেশন, আলাদা রুমে ঘুমাচ্ছে, তখন দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে গেল। হুম, একটা হুম। পর্যায়ে একজন আরেকজনকে ছেড়েই দিল। এটা কিন্তু হয়। যদিও আমাদের দেশে এই সম্প্রীতির বন্ধনটা আছে, কিন্তু মনে, মনে কিন্তু ঠিকই কষ্ট নিয়েই থাকে। তো এইজন্য আমরা বলি, তো যাদের নাক ডাকার সমস্যা রয়েছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে, যে এটার যে একটা সমাধান আছে এটা কিন্তু অনেকে জানে না। হুম। তাই না? আপনি কিভাবে জানলেন যে এটার সমাধান আছে? আমি স্যার অনলাইনের মাধ্যমে আপনাকে দেখছি। অনলাইনে দেখেছেন? ইউটিউবে দেখছি আমি। আপনার আচ্ছা, আচ্ছা। ভিডিওগুলো আমি ট্রল করে প্রায় আপনার ভিডিও দেখতাম আমি। আচ্ছা, এই যে আচ্ছা। আমি দেশে গেলে স্যারকে আমি দেখাবো। থাকেন কোথায়? আমি কাতারে থাকি। কাতার থাকেন। জি। আসলে তাহলে কি হয়েছিল নুরনবী ভাই, আমি একটু বলি। আমি যখন নুরনবী ভাইকে দেখলাম, তিনি যখন বললেন যে, "স্যার, আমার তীব্র মাত্রার নাক ডাকার শব্দ হয়, রাত্রিবেলা ঘুমাতে পারি না এবং ৫ থেকে ৭ বার আমার ঘুম ভেঙে যায়।" কেন ঘুম ভেঙে যায়? সেটা ব্যাখ্যা করব। তো এই সমস্যা থেকে তিনি মুক্তি চেয়েছিলেন এবং সেটার জন্য আমি ১ম এ তাকে পরীক্ষা-নিরীক্ষা করি এবং খেয়াল করি যে আপনার বেশ কয়েকটি জায়গায় বাধা রয়েছে। আমরা কিভাবে শ্বাস গ্রহণ করি? নাক দিয়ে, হ্যাঁ? জি স্যার। গ্রহণ করে তারপর সেটি নাসোফারিংস, সেটি অ্যা অ্যা নাসোফারিংস হয়ে এরপর শ্বাসনালী যে ট্রাকিয়া আছে সেই ট্রাকিয়া দিয়ে ফুসফুসে আমাদের বাতাসটা যায়। তাই না? এই এক পথ। আরেকটা হচ্ছে আমাদের মুখ দিয়েও কিন্তু শ্বাস যায়। ২ টি পথ রয়েছে। আমি খেয়াল করলাম হা করে তার ঘুমাইতাম। হ্যাঁ, তার নাকের হাড় বাঁকা। এভাবে তার নাকের হাড় বাঁকা এবং মাংসগুলো তীব্র মাত্রায় ফুলে গিয়েছে, অর্থাৎ হাইপারট্রফি টার্মিনেট। অর্থাৎ এদিক দিয়ে বাতাস ঢুকতে পারছে না, এদিক দিয়ে বাতাস ঢুকতে পারছে না। বের হওয়ার সময় বাধা গেছে। এরপর আমরা খেয়াল করলাম যে তার আ যে আলা জিহ্বাটা তীব্র মাত্রায় লম্বা এবং মোটা। আর টনসিলগুলো বিশাল বড় আকৃতির। তো এটা হওয়ার ফলে কি হচ্ছিল, এই যে তার নাক দিয়ে যে বাতাসটা এভাবে ঢুকবে, এটা হচ্ছে নাক, এটা হচ্ছে নাসোফারিংস, এই যে ট্রাকিয়া, শ্বাসনালীর ভিতরে বাতাসের ফ্লো যাচ্ছে। সে যখন ঘুমাচ্ছে, আলা জিহ্বাটা আ
স্থূল এবং লম্বা হওয়ার ফলে এটি ব্যাকফল করছিল, অর্থাৎ এই জায়গায় চলে আসছিল। তো এখন আপনারা খেয়াল করুন, এই যে বাতাস যখন এভাবে আসতে যাবে তখন কিন্তু আলাজিবার মাথায় বাড়ি খাচ্ছে এবং অবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তখন আলাজিবারটা ভাইব্রেশন বা কাঁপছে। এই কম্পন থেকে কিন্তু সাউন্ড প্রডিউস হচ্ছে। হ্যাঁ, যখন নাক দিয়ে সঠিকভাবে বাতাস ঢুকে না তখন জীবন রক্ষার্থে মুখ হা করে এই পথ দিয়ে বাতাস ঢুকায় এবং হা করে ঘুমাতে ঘুমাতে আপনার গলা শুকিয়ে যাচ্ছে, এখন অভ্যাস হয়েছে। তাই না? জি। হ্যাঁ, তো এভাবে তো আসলে বেশি দিন মানুষ টিকতে পারে না, কারণ আজকে 2 বছর 7 বছর যখন আপনার এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, আলটিমেটলি আপনার শান্তির ঘুম হচ্ছে না। হ্যাঁ, যখনই অক্সিজেন ক্রাইসিস হচ্ছে, হাইপোক্সিয়া হচ্ছে, আপনি জেগে যাচ্ছেন। এই যে আপনি বললেন না যে আমার 5 থেকে 7 বার আমি ঘুম ভেঙে যায়, কেন যেতে যাচ্ছে? কারণ আপনার হাইপোক্সিয়া ডেভেলপ করে, আপনার স্যাচুরেশন ফল করে যায়, আপনার শ্বাসকষ্ট হয়, তখন আপনি জেগে ওঠেন। উঠে তখন আপনি মুখ দিয়ে পর্যাপ্ত শ্বাস নিয়ে আপনি একটু আবার একটু মাথা ব্যথা থাকতো। হ্যাঁ, হাইপোক্সিয়া হলে আলটিমেটলি আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এবং এর ফলে কি হচ্ছে যে আপনার রাত্রিবেলা যখন ঠিক মতন ঘুম হচ্ছে না, তখন ঘুমের মধ্যে হচ্ছে আমাদের মেটাবলিজমটা ত্বরান্বিত হয়। অর্থাৎ আমরা যে সারাদিন খাবার দাবার খাই সেটা হজম হয়ে আলটিমেটলি আমাদের কোষের মধ্যে পৌঁছাবে, ক্যালোরি বার্ন হয়ে আমাদের মেদটাকে ঝরায় ফেলবে। তো এখন আপনার তো সঠিকভাবে ক্যালোরি বার্ন হয় না, যে কারণে কিন্তু আপনার ওজন দিন দিন বেড়ে যাচ্ছিল, তাই না? জি স্যার। আমার কাছে রোগীরা প্রায় বলে, স্যার আমি তো খাই কম কিন্তু তারপর আমি মানে মোটা হচ্ছি তো হচ্ছি, আমি আসলে আমার ওয়েট কমছে না। কেন কমছে না বুঝছেন তো? দেখেন এই সার্জারি করার পর কিন্তু আপনার ওজনও কমেছে। কয় কেজি কমেছে? 4 কেজির উপরে। 4 কেজি, 1 মাসে 4 কেজি কমে গিয়েছে। তার মানে একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো আমরা যখন এই সমস্যাগুলো দেখলাম, তখন কিছু পরীক্ষা করলাম, একটা স্লিপ স্টাডি করলাম, দেখলাম যে তার অক্সিজেন স্যাচুরেশন ফল করে যায় ঘুমের মধ্যে। অর্থাৎ আমাদের 98% স্যাচুরেশন, সেখানে ওনার 60 র নিচে চলে আসে। অর্থাৎ আপনার শরীরে অক্সিজেন সেলের মধ্যে ঠিক মতন পৌঁছায় না ঘুমের মধ্যে। এর ফলে আপনার সারাদিন ক্লান্তি থাকে, তাই না? আপনি যে বলছিলেন আমি হাঁপায় যেতাম। কেন হাঁপায় যেতেন? আমার একটু কাজ করলে হাঁপায় যেতাম। হ্যাঁ, টায়ার্ড লাগতো। কারণ ওই যে আপনার হাইপোক্সিক কন্ডিশনে তো সেলের ভিতরে তো কোনো অক্সিজেন প্রপারলি যাচ্ছে না, আপনার নিউট্রিশন মেইনটেইন হচ্ছে না, যে কারণে আপনার ক্লান্তি লাগতো, দুর্বলতা থাকতো, মাথা ব্যথা থাকতো। হ্যাঁ, মাথা ব্যথা এবং মেজাজ খিটখিটে হয়ে যায় এই ধরনের রোগীদের। হ্যাঁ, যে স্মৃতিশক্তি লোপ পায় কিন্তু, যে কাজ করছে ভুলে যাচ্ছে। অনেক কিছু মানে ভুলে যেতাম। রাইট। অনেক কিছু আগে আমি মনে থাকতো, এখন আমি দিন দিন লাগছে আমি ভুলে যাচ্ছি স্যার। এরকম হয়ে গেছিল। হ্যাঁ, তো এই কন্ডিশনগুলো থেকে রোগীরা আরো অনেক জটিলতায় চলে যায়। এই ধরনের রোগীরা যদি চিকিৎসা ঠিকঠাক মতো না করে হাই প্রেশার হয়, ডায়াবেটিস হয়ে যায়, তারপরে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, তাই না? তো এই জটিলতাগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা স্লিপ সার্জারি করে থাকি। যেহেতু আমরা দেখলাম যে সে সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত, তার একটি পলিসনোগ্রাফি পরীক্ষা করে তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা একটা অপারেশন করব। আর সেই অপারেশনটির নাম ছিল স্লিপ সার্জারি। এবং স্লিপ সার্জারি কয়েকটি বিষয় নিয়ে গঠিত। আমরা নাকের ক্ষেত্রে কিছু কাজ করেছিলাম, নাকের বাঁকারটাকে সোজা করেছিলাম, মাংসটাকে চাপিয়ে দিয়েছিলাম, অর্থাৎ টার্বিনোপ্লাস্টি করেছিলাম, সেপ্টোপ্লাস্টি, টার্বিনোপ্লাস্টি। আর এই যে আলাজিওভাটা, সেটার মাথাটা কিঞ্চিত খাটো করেছিলাম, এটাকে বলা হচ্ছে পার্শিয়াল উভুলোক্টমি। এবং টনসিলটাকে আমরা রিমুভ করেছি, এটা টনসিলেক্টমি। এবং পুরো জায়গার মধ্যে আমরা একটা রিকনস্ট্রাকশন সার্জারি করেছি, যেটাকে বলছে রিলোকেশন ফারিঙ্গোপ্লাস্টি। এই কাজটি করার ফলেই কিন্তু আলটিমেটলি আপনার এই সমাধানটা এসেছে। এর বাইরেও একটা অতিরিক্ত কাজ আপনার ক্ষেত্রে আমরা করেছি, এডিনয়েড, মনে আছে? তো নরমালি ন্যাজোফ্যারিংসে এই 3 থেকে 13 বছরের বয়সের বাচ্চাদের এডিনয়েড থাকে, সাধারণত বয়স্কদের এটা থাকে না, কিন্তু কিছু কিছু রোগীদের থেকে যায়। বিশেষ করে ওএস এর রোগীগুলোর ক্ষেত্রে আমরা এই এডিনয়েডটাও দেখে থাকি। তখন আমরা তার এডিনয়েডটাকে রিমুভ করে দিই। এবং যেহেতু এডিনয়েড আমরা রিমুভ করেছি অ্যাডাল্ট পারসন, যাতে এখানে কোনোরকম কোনো সাইনিকিয়া ডেভেলপ না করে, যে কারণেই আমরা এই টিউবটা আপনাকে পড়তে বলেছিলাম। তো এই টিউব পরার নিয়মটা কি? আমরা একটা জেসোকেন জেলি দিয়ে প্রথমে একটু লুব্রিকেন্ট করি এবং এটা দিয়ে কিছুটা আসলে এখানে একটি লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস রয়েছে, হ্যাঁ, এটা দেওয়ার পর একটু লুব্রিকেন্ট হয় এবং রোগী কিন্তু একা একা এটা পড়তে পারে, তাই না? আমি একটু দেখাচ্ছি কিভাবে আসলে আপনি এটি ব্যবহার করেছিলেন। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, একদম খুব সহজেই। হ্যাঁ, আমরা এভাবে কিন্তু ভেতরে ঢুকিয়ে দিই। দেখি আপনি ইয়ে করুন, এই যে কত ইজিলি চলে গেছে, তাই না? এটা আমরা কেন দিয়ে রেখেছিলাম? যাতে ওই যে ন্যাজোফ্যারিংসের মধ্য থেকে আমরা এডিনয়েডটাকে বের করেছি, ওখানে যাতে কোনো রকম কোনো মানে জায়গাটা যাতে র সারফেসের সাথে অ্যাটাচড হয়ে না যায় পরবর্তীতে, যাতে ক্লিয়ার থাকে জায়গাটা। হ্যাঁ, জায়গাটা মানে লাইনটা যাতে ক্লিয়ার থাকে। তো যেহেতু 1 মাস আমরা রেখেছি এবং আমি এখন বের করে দেখলাম
পুরো জায়গা এখন কমপ্লিটলি হিল, অর্থাৎ এখানে আর কোনো র সারফেস নেই, জি স্যার। যে কারণে আজকে আমরা এটাকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, জি স্যার, এই যে থ্যাংক ইউ স্যার। একটা ফরেন বডি বা বাইরের একটা জিনিস যদি নাকের ভিতরে থাকে, রোগীদের কিন্তু একটু ডিসকমফোর্ট লাগে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। জি স্যার, তো রোগীরা অনেক এটা যে ছিল। ধৈর্য সহকারে যে ব্যবহার করতে পারে রাখছি, সে গেইনার। আমি আপনি রাখছি। যে ধৈর্য সহকারে ব্যবহার করছেন না 1 মাস, জি স্যার। আপনি এখন গেইনার। অর্থাৎ 1 মাসের কষ্ট সারা জীবনের শান্তি। জি স্যার। হ্যাঁ, তো আজকে আমরা এটাকে ফেলে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ এটার স্যার। আর দরকার নেই, এই যে দিলাম ফেলে। ঠিক আছে, তাহলে এখন আপনি আমার কাছে বলুন যে এই যে আপনি কোন দেশ থেকে যেন ছুটে এসেছিলেন? কাতার দোহা থেকে। এই কাতার থেকে ছুটে আসলেন বাংলাদেশে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে স্লিপ সার্জারিটি করালেন। জি স্যার। তো আপনার এখন বর্তমানে কেমন লাগছে? অর্থাৎ আগের অবস্থা এবং বর্তমানকার অবস্থার মধ্যে আপনি কি কি তফাৎ খুঁজে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ স্যার, এখন আমার কাছে অনেক হালকা লাগে, হুম, ভালো ঘুম হয়, হুম, মানে মাথা ব্যথা এখন নাই, মেজাজ খিটখিটে লাগে না, হুম। মনে হয় এখন মনে হয় স্মরণশক্তি মানে একটু আমার থেকে ভালো লাগতেছে, গুড। মানে ভালো ফিল করতেছি স্যার। আর নাক ডাকা? আর নাক ডাকা নাই, হ্যাঁ, আমার ওয়াইফও ফলো করছে। ফলো করছে? জি, আচ্ছা, ও ফলো তো করছে, ভালো। দেখছে ও। তা আপনি একটু হেঁটে আসেন তো দেখি, এখান থেকে ওই পর্যন্ত হাঁটবেন। হ্যাঁ, হাঁটেন তো দেখি। দেখেন তো কোনো ক্লান্তি লাগে কিনা? হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ান, দাঁড়ান। আগে তো হাঁটতে চলতে আপনার কষ্ট হইতো। আপনি একটু জগিং করেন তো দেখি, দেখি। হ্যাঁ, দেখেন তো এখন তো আপনার মুখ তো বন্ধ আছে, তাই না? জি মুখ বন্ধ আছে। হ্যাঁ, এই যে এখন তো আপনি নাক দিয়ে দম নিচ্ছেন। কোনো ক্লান্তি লাগছে? হ্যাঁ, না। আচ্ছা, ঠিক আছে। আপনি জগিং করতে করতে আসেন তো এখানে। গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এবার বসেন। আমার মনে আছে, বসেন। আপনি যখন আমার চেয়ারে প্রথম আসেন এখানে জি বসেন, আপনি হাঁপাচ্ছিলেন। জি স্যার। হ্যাঁ, কথা মুখ দিয়ে রাইট, বেরোচ্ছিল না। রাইট স্যার। আর সেই মানুষ আপনি জগিং করে এখানে আসলেন। তাহলে একজন পেশেন্ট যখন তার যন্ত্রণা থেকে কষ্ট থেকে মুক্তি পেয়ে হ্যাঁ একটি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসে, তখন মনে হয় যে আমাদের এই এই চিকিৎসা করে যে কষ্ট করে যে সার্জারিটি করেছি এটি সার্থক মনে হয়। জি স্যার, তো আপনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক স্যার। দোয়া রইল। আপনি আবার আপনার কর্মস্থলে ফিরে যাবেন। জি স্যার, ফ্লাইট কবে? ফ্লাইট পরশুদিন স্যার। পরশুদিন। জি তা আপনি যান, আপনার জন্য শুভকামনা রইল। তবে একটা জিনিস, আপনি কিন্তু ডায়েটিংটা মেনটেন করবেন। জি স্যার। হ্যাঁ, জি এক্সারসাইজটা রেগুলার করবেন। এই যে আজকে যেরকম জগিং করলেন, জি প্রত্যেকদিন সকালবেলা 30 মিনিট যদি এভাবে জগিং করেন, আপনার এই যে যতটুকু মেদ আছে জি। এটাও ঝরে যাবে। আর তখন আপনি একদম হ্যান্ডসাম হয়ে যাবেন। কোলেস্টেরল প্লাস আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? এটার জন্য মনে থাকে। জি স্যার। সো ভিউয়ার্স, এই হচ্ছে একটি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার রোগীদের কিছু বিস্তারিত তথ্য দিলাম। যাদের এরকম নাক ডাকার সমস্যা, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়, আমি বলবো যে এটির সঠিক সমাধান রয়েছে। আপনার নিকটস্থ একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং যথাসময়ে যদি আমরা এ ধরনের রোগের চিকিৎসা করি, সেক্ষেত্রে রোগীরা আবার একটি নতুন জীবন ফিরে পায়, যেমনটি ফিরে পেয়েছেন নুরুন নবী ভাই। ভাই, আপনার জন্য রইল অনেক অনেক জি শুভকামনা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। Thank you very much for watching this video.